আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, অনলাইন ক্লাসের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের সুস্থতায় আমাদের একমাত্র কামনা। তাই সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি যাতে তোমাদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, অনলাইন ক্লাস চলছে এবং ধারাবাহিকভাবে চলতে থাকবে। তোমরা ক্লাসগুলি অনুসরণ করবে এবং শিখতে চেষ্টা করবে, কারণ অনলাইন ক্লাসগুলিকে অবহেলা করলে তোমরা পিছিয়ে যাবে। যেহেতু বর্তমান প্রযুক্তির যুগে, তথ্য প্রযুক্তির যুগে আধুনিক পদ্ধতিতে এখন লেখাপড়ার মাধ্যম হিসেবে আসছে এইসব তথ্য প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে তোমাকে লেখাপড়া চালিয়ে যেতে হবে। একে অবহেলা করলে তোমরা পিছিয়ে পড়বে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আমি প্রশান্ত স্যার, আজগর হাজি আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজ সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান। আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আজকে তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী পাঠ আলোচনা করব এবং অঙ্ক করাবো। ব্যাংক তো বোঝো, ব্যাংক জিনিসটা কি? যেখানে কি অর্থ আদান প্রদান করা হয়, আমানতকারী এবং ব্যাংকের মধ্যে একটা লেনদেন সূত্র থাকে। আমানতকারী তার গচ্ছিত অর্থ কি ব্যাংকে জমা রাখে এবং সময় মতো সেগুলি ব্যাংক থেকে আবার উত্তোলন করে আনে। এভাবে ব্যাংকের সাথে আমানতকারীর একটা লেনদেন সম্পর্কিত হয়। এই লেনদেনগুলি একটি হিসাব খাতে লিপিবদ্ধ করা হয়। সেখানে দুইটি হিসাব রাখা হয়। আমানতকারীর পক্ষে একটা হিসাব রাখা হয় আর ব্যাংক তার হিসাব খাতে হিসাব রাখে। দুইটা খাত হিসাব, তখন দুই খাতের মধ্যে অনেক সময় দেখা যায় তারিখ পাওয়া জানা কারণে, তারিখের কারণে, সময়ের কারণে, বিভিন্ন কারণে গরমিল দেখা দেয়। এই গরমিলটা করার জন্য, সমন্বয় করার জন্য ব্যাংক সমন্বয় করা হয়। এই ব্যাংক সমন্বয় বিবরণী মাধ্যমে আমানতকারী এবং ব্যাংকের মধ্যে যে একটা গরমিল, সেটা কী করা হয়? সমন্বয়ের মাধ্যমে মীমাংসা করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণীতে সাধারণত দুইটা পদ্ধতিতে হিসাব সমন্বয় করা হয়। একটা হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত, আর একটা হলো পাস বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত অথবা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত হলো, অর্থাৎ ব্যাংকে নগদান বই উদ্বৃত্ত আছে, অর্থাৎ ব্যাংক যে জিনিসগুলি কী করবে, এখনও আদায় করেছে, পেয়েছে, অর্থাৎ ব্যাংক যেগুলি ডেবিট করা হয়, ব্যাংক সাধারণত সেগুলিকে এই উদ্বৃত্তের সাথে যোগ করা হয়। আর ব্যাংক কর্তৃক যেগুলি খরচ পরিশোধ করেছে, আদায় করতে পারেনি, সেগুলি কী করা হয়? বাদ দেওয়া হয়। তখন কি হয়? সমন্বয় মিলে যায়। দ্বিতীয় পদ্ধতিটা যেটা হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত অথবা পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ পাস বই অতিরিক্ত বেশি আছে, সেখানে নগদান বই ব্যাংক কোন জিনিসটা পরিশোধ করেছে, ব্যাংক কর্তৃক কোনটা কম বা ক্রেডিট করা হয়েছে সেগুলি যোগ, আর ব্যাংকে যেগুলি আদায় করেছে সেগুলি যোগ করে সেটি আমরা কী করি? বাদ দিই। এভাবে ব্যাংক সমন্বয় আমানতকারীর সাথে একটা সমন্বয় সৃষ্টি হয়। সময়ের কারণে এগুলি সাধারণত হওয়ার পর দেখা যায়, অনেক সময় দেখা যায় আমানতকারী জমা দিয়েছে, ব্যাংক সেখানে এখনও কী করে জমা করেনি, অথবা ব্যাংক আদায় করেছে, আমানতকারী সেটা জানে না। সেই লেনদেনগুলির কারণে কী হয়? ভুল গরমিল দেখা দেয়। সেগুলি সমন্বয় করার জন্য ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা আজকে একটি অঙ্ক করাবো। আমরা অঙ্কটা প্রথম আমরা পড়ি। 2020 সালে 31শে মার্চ তারিখে রাব্বানি অ্যান্ড কো এর ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। কীভাবে? নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত 76,300 টাকা। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংক জমা অতিরিক্তের সুদ এত টাকা 2020 সালের 21শে মার্চ তারিখে নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, অর্থাৎ ব্যাংক যে সুদ অতিরিক্ত সুদ নগদান বইতে সেটা লিপিবদ্ধ করেনি এখনো। কমিশন বাবদ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এত টাকা, যা নগদ বইতে লিপিবদ্ধ হয়নি। কমিশন বাবদ ব্যাংক কর্তৃক ধার্যকৃত, নগদান বইতে সেটা লিপিবদ্ধ এখনো করেনি, কিন্তু ব্যাংক সেটা ধার্য করেছে। দেনদার নিকটে প্রাপ্ত এত টাকার 3খানি চেক
ও এত টাকা দুইখানি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু 31 মার্চ এই তারিখ আমরা এখনো আদায় করতে পারিনি। 3,200 টাকার একটি প্রাপ্য বিল 20 মার্চ 2002 তারিখে এত টাকা বাট্টাকরণ করা হয়েছে, টাকাটা এত টাকা বাট্টাকরণ করা হয়েছে, কিন্তু বিলের সম্পূর্ণ অর্থ নগদান বইতে পুরোটা লিপিবদ্ধ করেছে, কিন্তু ব্যাংক কি করছে সেখানে এত টাকা বাট্টাকরণ করেছে। ছিল 3200 প্রাপ্য বিল, সেখানে বাট্টাকরণ করা হয়েছে এত টাকা, মানে বাট্টাকরণ কম দিয়েছে, কিন্তু নগদান বইতে পুরো টাকা লেখা হয়েছে, ব্যাংক কম লিখেছে। সেটা 31 মার্চ তারিখে ইস্যুকৃত 30,000 এখন আমরা ব্যাংক নগদান বই মোতাবেক ব্যাংক এত টাকা, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত এত টাকা, নগদান বই থেকে ব্যাংকে অতিরিক্ত এত টাকা 30 মার্চ 25 তারিখে লিপিবদ্ধ হয়নি। কমিশন বাবদ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। দেনাদারের নিকট হতে প্রাপ্ত 17,300 টাকা 3খানি চেক ও 4,200 টাকার 2টি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু 3 মার্চ 2000 মধ্যে তা আদায় করা হয়নি। 3,200 টাকার একটি প্রাপ্য বিল 20 মার্চ তারিখে বাট্টাকরণ করা হয়েছে, কিন্তু উক্ত বিলের সম্পূর্ণ অর্থ নগদান বইতে দাখিলা করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের কি হবে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা অতিরিক্ত, অর্থাৎ পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, সেখানে কি হলো, ব্যাংক যেখানে আদায় করতে পারেনি বা ব্যাংক কর্তৃক যেটা কম সেটা নগদান লিপিবদ্ধ করা হয়েছে, সেটি হলো লিপিবদ্ধ লেখা হয়নি, সেটা হলো ব্যাংকের সাথে কি হবে, অতিরিক্তের সাথে যোগ। আর যেটা ব্যাংক আমানতকারী সেটি হচ্ছে আদায় করে, আমানতকারী যেটা পরিশোধ করেনি, ইস্যু করছে কিন্তু এখন উপস্থাপন করেনি সেগুলি, অর্থাৎ ব্যাংক যেটা লাভ বেশি ডেবিট হবে সেটা হবে বিয়োগ। তাহলে আমরা সমন্বয়টা আসি। ব্যাংক সমন্বয় প্রশ্নটা মুছে দিতে হলো বোর্ডের কারণে। ব্যাংক সমন্বয় বিবরণী, বিবরণ টাকা নেবে, এখানে ঘর বেশি এখানে বিবরণ পদ্ধতিটা কি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। কত টাকা নগদান আমাকে বইটা অনুসরণ করতে হচ্ছে, কারণ আমাদের প্রশ্ন যেহেতু মুছে দিয়েছি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হলো 76,300 টাকা। যোগ কোনগুলি, যেখানে ব্যাংক ক্রেডিট করা হয়েছে, মানে ব্যাংকে যেগুলি কম পেয়েছে, মানে আদায় করেছে, পরিশোধ করেছে, যেমন ব্যাংক জমা অতিরিক্ত সুদ এত টাকা, ব্যাংক জমা অতিরিক্ত সুদ এত টাকা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি, ব্যাংক জমা অতিরিক্ত সুদ প্রদান করেছে। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত সুদ প্রদান করলে কি হয়, ব্যাংক জমা সুদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক ক্রেডিট, যেটা ব্যাংক ক্রেডিট সেটাকে আমরা যোগ করব অতিরিক্ত সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ। কত টাকা, 3,815 টাকা।
কমিশন বাবদ ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ এত টাকা, অর্থাৎ কমিশন চার্জ করলে কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত কমিশন। কমিশন 570 টাকা। তারপরে আসো, দেনাদার নিকট প্রাপ্ত 17,300 টাকা 3টি চেক ও 4,200 টাকার প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক এখনো আদায় করতে পারে, তাহলে ব্যাংক ক্রেডিট কি লিখবে? প্রাপ্ত চেক ও প্রাপ্য বিল আদায় হয়নি, ব্যাংক কর্তৃক আদায় হয়নি, যোগ করে তোমরা $21,500 টাকা। তারপরে আসো, 3200 টাকার একটি প্রাপ্য বিল 20শে মার্চ এত টাকা পাট্টাকরণ করেছে, কিন্তু নগদান বৈধ সম্পূর্ণ, ব্যাংকে কম লিখেছে। কম লেখা হয়েছে। 3200 টাকাটা পাট্টাকরণ করার পর 3,140 টাকা পাট্টাকরণ হয়েছিল, বাকি টাকাটা নগদ আনতে পুরো টাকা লেখা হয়েছে 3200, কিন্তু ব্যাংকে কম লিখেছে, তাহলে কত টাকা? 60 টাকা। তারপর হচ্ছে ইস্যুকৃত 30,404টি বিল পরিশোধ করার জন্য উপস্থাপন হয়নি এখনো পর্যন্ত, এটা ব্যাংকের লাভ 25,945 টাকা। যদি কোনো চেক উপস্থাপন না করে সেটা ব্যাংকের জন্য না, ব্যাংকের টাকাটা রয়ে গেছে, ব্যাংক ডেবিট। $1,02,245 বিয়োগ ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি। এক ব্যাংকে যদি উপস্থাপন হয় তাহলে ব্যাংক তো স্বাভাবিক, ব্যাংক টাকা দিতে হয়, ব্যাংকে উপস্থাপন হয়নি। $30,000 টাকা, 4টা চেক, একটি আর কোনো ব্যাংকে এখানে নেই, তাহলে 72,200। কি লিখবে? নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত এখানে হলো। কি বললাম আমরা? যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্তের নিয়ম হলো, ব্যাংক যেগুলি ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ ব্যাংক যেগুলি দ্বারা ব্যাংক ক্রেডিট হয় সেগুলি হবে যোগ, আর ব্যাংক দ্বারা যেটা ডেবিট হয় সেটি হলো যোগ। সিম্পল নিয়ম। অতিরিক্ত সুদ পরিশোধ করছে, নগদ আমি তো লিখছি, কিন্তু ব্যাংকে তো এখানে লস হয়েছে ক্রেডিট, তাহলে ব্যাংক যোগ হবে। ব্যাংক যদি ধার্যকৃত চার্জ করছে সেটা সাধারণত ব্যাংক ক্রেডিট, চেক করে ব্যাংক আদায় করতে পারেনি সেটা ব্যাংক ক্রেডিট, বাটা কিন্তু বিল কম লিখছে, নগদ আমি পুরো লিখছে, ব্যাংকে কম লিখছে, তাহলে ডেবিট, ব্যাংক ক্রেডিট যোগ। আর ইস্যু হচ্ছে ব্যাংক উপস্থাপন হয়নি, তাহলে ব্যাংক ডেবিট রয়েছে, তাহলে ব্যাংক ডেবিট দেনাদার কাছে সেই টাকাটা দেনাদার কাছ থেকে পাবে, তাহলে সেখানে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট হতো, তাহলে ব্যাংক হিসাব ইস্যু যে ব্যাংক এখনো উপস্থাপন করেন, তাহলে বিয়োগ হবে, তাহলে ব্যাংক সমান, তাহলে ব্যাংকের উদ্বৃত্ত রয়ে গেল, নগদ ব্যাংকের উদ্বৃত্ত এত টাকা রয়ে গেল, ব্যাংকের উদ্বৃত্ত এত টাকা এখনো আছে, এত টাকা উদ্বৃত্ত রয়ে গেল। এইভাবে ব্যাংক সমন্বয় বিভিন্ন, অর্থাৎ ব্যাংক কর্তৃক যেটা ব্যাংক জমা অতিরিক্ত সুদ, ব্যাংক জমা অতিরিক্ত যে পদ্ধতি বা পাসবই অনুযায়ী ব্যাংক জমা যে উদ্বৃত্ত পদ্ধতি, সেখানে ব্যাংক যেগুলি ক্রেডিট সেগুলি যোগ করবে, ব্যাংক যেটা ডেবিট সেটি কী করবে? বিয়োগ করবে। আর
ব্যাংক যেমন নগদান বহির্ভূত যে উদ্বৃত্ত মানে ব্যাংক ডেবিটটি যোগ ব্যাংক ক্রেডিটগুলি বিয়োগ। সাধারণত সব কিছু আমাদের জাবেদার মাধ্যমে উপস্থাপন করতে হয়। জাবেদাটি জানলে তুমি সবচেয়ে সহজভাবে তুমি করতে পারবে অঙ্কটা, খুব সহজে অঙ্কগুলি করা যায়। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা দুটি পদ্ধতি, এটাকে একক পদ্ধতি বলা হয়। দুইটি পক্ষের মধ্যে হবে, আমানতকারী আর ব্যাংকের মধ্যে সমন্বয় সৃষ্টি করতে হবে। আমানতকারী যখন ব্যাংক আমাদের ক্রেডিট হবে তখন সেটা অতিরিক্ত সময় যোগ, আর যেটা ব্যাংক ডেবিট সেটা বিয়োগ। আর যখন ব্যাংক জমা উদ্বৃত্ত থাকবে, উদ্বৃত্ত নগদান বহির্ভূত যে ব্যাংক উদ্বৃত্ত, তখন ব্যাংক ডেবিটগুলি যোগ আর ক্রেডিটগুলি বিয়োগ। এভাবে ব্যাংক সমন্বয় বিবরণীগুলি তোমরা বাসায় অনুসরণ করবে বাসায় প্র্যাকটিস করলে দেখবে যে উদাহরণে অনেক অঙ্ক আছে, সেগুলি তোমরা জানতে পারবে। এভাবে তোমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করবে। আমরা আরেকটা পদ্ধতি পরবর্তী ক্লাসে করাবো, নগদান বহির্ভূত। আজকে করা নগদান বহির্ভূত ব্যাংক জমা অতিরিক্ত বা ফার্স্ট বি অনুযায়ী উদ্বৃত্ত, ব্যাংক জমা ক্রেডিট, যেটাকে বলে ব্যাংক জমা উদ্বৃত্তের ক্রেডিট। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ। বাসায় তোমরা ক্লাস এগুলি বই অনুসরণ করে পড়বে, তাহলে তোমরা জানতে পারবে। প্র্যাকটিস করতে হবে বাসায় বসে বসে। সমস্যা সমাধানগুলি জানার জন্য তোমাদেরকে কল করলে তোমরা জানতে পারবে। আমাদের কাছে যে কোনো সমস্যা ফোন করবে, জানবে, মেসেজের মাধ্যমে আমরা পাঠিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।